পৃথিবীর যে কোনো দেশে জাতীয় দলের সুযোগ পাওয়ার প্রথম শর্ত হলো যে পারফরমেন্স করা। শুধুমাত্র এর ব্যতিক্রম বাংলাদেশ জাতীয় দল। এই জাতীয় দলে আপনাকে সুযোগ পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যারা সুযোগ পেয়েছে তাদের কাউকে খারাপ খেলতে হবে। কেউ একজন খারাপ খেলবে, সে বাদ যাবে, আপনি অটোমেটিক সুযোগ পেয়ে যাবেন। আপনাকে কোথাও কোনো লিগে বা ঘরোয়া লিগে বা ফ্র্যাঞ্চাইজি লিগে বা কোনো জায়গায় কোনো পারফরমেন্স করতে হবে না। এই ধরনের কথার জন্য এর আগে যারা নির্বাচক মণ্ডলী ছিল, নান্নু গং বলতাম আমরা, পাপন গং, নান্নু গং, তাদের আমরা বিস্তর সমালোচনা করতাম। কিন্তু বর্তমানে দেখছি যে গাজী আশরাফ হোসেন লিপু আসার পরেও সিস্টেমটা আসলে একই রয়ে গেছে। কোন ধরনের পরিবর্তন আমরা আসলে এখন পর্যন্ত দেখতে পারিনি। ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। এই দলে অনেকগুলো প্লেয়ার নেই, যেমন মুশফিক নেই, ইনজুরি, শান্ত নেই, ইনজুরি, তারপরে হৃদয় নেই, সেও ইনজুরি, এবং সাকিব আল হাসান বাদ গেছেন। তারটা ইনজুরি না, তারটা বিভিন্ন ইস্যু আছে, রাজনৈতিক ইস্যু এবং তার অ্যাভেলেবিলিটির ইস্যু, তার বিভিন্ন শর্ত দেওয়ার ইস্যু। সে বিষয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। এই চারজন তারকা প্লেয়ার নেই। এবং যারা দলের সুযোগ পেয়েছেন নতুন করে, একজন আছেন পারভেজ হোসেন ইমন, তারও বলার মতো কোনো পারফরমেন্স ইতিমধ্যে নেই, তারপরেও নতুন প্লেয়ার হিসেবে তাকে সুযোগ দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব না এখন। এরপরে মনে করেন লিটন দাসের বিষয়ে বলি। লিটন দাস শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজে বাদ পড়েছিলেন। গাজী আশরাফ হোসেন লিপু একেবারে ভিডিও কনফারেন্স করে বলেছিলেন, একটা ভিডিও শ্যুট করে বলেছিলেন যে লিটন দাসের নতুন বল খেলতে সমস্যা হচ্ছে, যার কারণে লিটন দাসকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সাদা বলে তার নতুন বলে খেলতে অসুবিধা হয়, যার কারণে সে ওয়ানডে দল থেকে বাদ গেছে। এবং এর পরবর্তীতে লিটন দাস টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু এরপর যখন বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে আফগানিস্তানের সাথে, সেখানেও লিটন দাসকে ওয়ানডে দলে রাখা হয়নি এবং বলা হয়েছে যে লিটন দাস জ্বরে আক্রান্ত। যদিও কতটা এই সত্য ছিল তার কোনো নিশ্চয়তা নেই, কারণ একই সময় লিটন দাসকে আসলে মিরপুরে প্র্যাকটিস করতে দেখা গেছে। এবং এই সময়ের মধ্যে লিটন দাস ঘরোয়া লিগেও আবাহনীর হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি ওয়ানডেতে, এবং লিটন দাস জাতীয় দলে ব্যাক করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অর্থাৎ সে কোথাও কোনো পারফরমেন্স না করেই আবার ওয়ানডে দলে ব্যাক করলো। যদি সে ওয়ানডে দলে ব্যাকই করে তাহলে তাকে বাদ দেওয়া হলো কেন? আর যদি বাদ দেওয়ার মতোই হয় তাহলে সে ব্যাক করলো কেন? অন্য কোনো প্লেয়ারকে কেন ট্রাই করা হচ্ছে না? এবং এই জায়গায় সবচেয়ে বড় চমক আফিফ হোসেন ধ্রুব। আফিফ প্লেয়ারটা আমার প্রচণ্ড পছন্দের একজন প্লেয়ার। আমি যখন আফিফের ক্যারিয়ার শুরু হয়, বেশ কয়েকজনের সাথে আফিফকে নিয়ে আমি বড় সড় ধরনের তর্ক করেছিলাম। বলেছিলাম যে সাকিবের কোনো যদি কাছাকাছি কোনো রিপ্লেসমেন্ট হয় সেটা হবে আফিফ হোসেন ধ্রুব। সে তার ব্যাটিং চমৎকার, তার যথেষ্ট পরিমাণ সাহস আছে এবং সে বোলিংটাও পারে, এবং বোলিংটা একটু ঝালিয়ে নেওয়া যাবে। তার বিপিএলের অভিষেক হয়েছিল সম্ভবত 17 বছর বয়সে 5 উইকেট নিয়ে। খুব কম বয়সে সে সিপিএলের সুযোগ পেয়েছিল স্যামির মাধ্যমে। তার একটা পটেনশিয়ালিটি ছিল, কিন্তু ক্রমাগত ব্যর্থতার কারণে। আরেকটা কথা বলে রাখি, আফিফের একটা রেকর্ড আছে যে টানা 69টা টি-20 ম্যাচ খেলা, যেটা বাংলাদেশের আর কোনো প্লেয়ারের নেই। যাই হোক, আফিফের বিষয় যেটা বলতেছিলাম, সে এরই মধ্যে গত 1-1.5 বছরে কোথাও কোনো পারফরমেন্স করে নাই। 2021 টি-20 বিশ্বকাপের খেলার পর সে কোথাও কোনো পারফরমেন্স করে নাই, কোথাও ভালো বা ইম্প্যাক্টফুল কোনো ইনিংস খেলতে পারে নাই। এবং গ্লোবাল টি-20তে সে রংপুর রাইডার্সের হয়ে খেলছে, সেখানেও সে বাজে রকমের ব্যাটিং পারফরমেন্স শো করেছে। এরপরেও তাকে জাতীয় দলে ডাকা হয়েছে, এবং সে মানে ব্যাপারটা আসলে এটাই প্রমাণিত হলো যে দলে কেউ বাদ পড়লে অথবা কেউ খারাপ খেলেই অটোমেটিক আগের জন সুযোগ পেয়ে যাবে। আফিফ কোথাও কোনো পারফরমেন্স না করে সে একইভাবে সুযোগ পেয়ে যাওয়াটা আসলে আমাদের টোটাল পাইপলাইন, টোটাল সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে। যেসব কারণে নান্নুদের সমালোচনা হতো, ঠিক একই কারণে গাজী আশরাফ হোসেন লিপুর সমালোচনা করাটা খুবই সমীচীন আমার কাছে এই জায়গায় মনে হয়। এরপরে আসতেছে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। মাহমুদুল্লাহ রিয়াদের নাম কেন বলছি? কারণ তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন, অভিজ্ঞ ক্যাম্পেইনার। কিন্তু তাকে নিয়ে প্রশ্ন করার জায়গার অভাব নেই। গত টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সর্বশেষ আফগানিস্তান সিরিজ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে ব্যাটিং করেছেন, যেই পারফরমেন্স দেখিয়েছেন, যেই তার স্ট্যাট এবং যেই তার এভারেজ, আসলে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলের জায়গা ডিজার্ভ করে কিনা এটা আসলে যারা ক্রিকেট মানে বোদ্ধতা তারাই ভালো বলতে পারবেন। অন্তত আমার চোখে মাহমুদুল্লাহ রিয়াদ কোনোভাবেই জাতীয় দল ডিজার্ভ করে না, তারপর তাকে নির্বাচন করা হয়েছে। এবং সর্বশেষ বলি যে 15 জনের স্কোয়াডে 5 জন পেসার রাখা হয়েছে। তো আপনারা যখন 5 জন পেসার রাখতে পারলেন, তাহলে আপনারা সাইফুদ্দিনকে রাখতে পারলেন না কেন? 3টা ওয়ানডে ম্যাচের জন্য 5 জন পেসার রাখার কি যৌক্তিক? আপনি তো 3 জনই খেলাবেন, আপনি বাংলাদেশ কখনোই 4 জন পেসার নিয়ে খেলাবে না। সে জায়গায় আপনি সাইফুদ্দিনকে কেন রাখলেন না? সাইফুদ্দিন গত বিপিএলে
সন্তোষজনক পারফরমেন্স করেছে। এরপরে কিছুদিন আগে হংকংয়ে গিয়েছে, সেখানেও মোটামুটি খারাপ পারফরমেন্স করেনি এবং সে একটা ধারাবাহিকতার মধ্যে আছে, সে ভালো খেলার চেষ্টা করছে, ইভেন সে ইয়াতেও ভালো করছে, গ্লোবাল টি20তেও ভালো করছে। তাহলে আপনি সাইফুদ্দিনকে কেন রাখছেন না? সাইফুদ্দিন কি দোষে বাদ? একটা স্কোয়াডে 5 জন পেসার হলে 4 জন পেসার এবং একজন পেসার অলরাউন্ডার রাখতে কি সমস্যা? এত ভয় কিসের? এই বিষয়গুলো আসলে কনফিউশন থেকে যায়। তারপরে সর্বোপরি একটা কথা বলেই শেষ করতে চাই যে বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাওয়াটা আসলে কঠিন কিছু না। আপনি অপেক্ষা করেন, আরেকজন খারাপ খেলুক, আপনি অটোমেটিক সুযোগ পেয়ে যাবেন। যার কারণে যারা সুযোগ পায় তারাও তাদের সুযোগটা কাজে লাগায় না, কারণ জানে যে আমি বাদ পড়লে আবার পরে সিরিজে আবার ব্যাক করব। যেখানে পৃথিবীর অন্যান্য দেশ আসলে নির্ভর করে ভালো খেলে সুযোগ পাওয়ার জন্য, সেখানে আমাদের প্লেয়াররা অপেক্ষা করে কেউ একজন খারাপ খেলবে, আমি সুযোগ পাবো, দ্যাটস ইট।